পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে 144, বিদ্যুৎহীন রাঙামাটি, 6টি তদন্ত কমিটি গঠন। ভূমি মন্ত্রণালয়ের যুগান্তকারী সিদ্ধান্ত, অধিগ্রহণ হচ্ছে না রাজধানীর 1385 একর জমি। ভ্যাটের খড়গে দেশের সংবাদপত্র, নতুন আইন কার্যকর হলে বাড়বে বেকারত্বের সংখ্যা। নিয়ন্ত্রণে আসেনি লন্ডনে বহুতল ভবনের আগুন, নিহত 6, আহত 70, নিখোঁজ বাঙালি পরিবার। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বড় জয়ের পথে পাকিস্তান। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি মামুন রশিদ। দেখছিলেন সংবাদ শিরোনাম। থামছে না মৃত্যুর মিছিল, পাহাড়ে আজও উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনের লাশ। এ নিয়ে কক্সবাজার সহ 4 জেলায় পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 144 জনে। সড়কের উপর ধস নামায় এখনও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে রাঙ্গামাটি ও বান্দরবান। এছাড়া রাঙ্গামাটি সদর সহ বিভিন্ন এলাকায় নেই বিদ্যুৎ, আছে বিশুদ্ধ খাবার পানির সংকটও। নয়ন বৌরাজয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় পাহাড় যতটা সুন্দর ছিল, এখন ততটাই পরিণত হয়েছে মৃত্যু উপত্যকায়। মৃত্যুর মিছিলে আরও কত নিথর দেহ যোগ হতে পারে তা এখনও নিশ্চিত নয়, তাই চলছে উদ্ধার অভিযান। অনেক কষ্ট করে আমরা মাটি কেটে, ফায়ার সার্ভিস নাই, কিচ্ছু নাই, কোনো কিছু নাই, শুধু একটা কোদাল আর কোদাল দিয়ে কুড়ে কুড়ে আমরা আমার পরিবারের সদস্যদেরকে আমরা বের করেছি। আমার ভাইকে, প্রথম আমার ভাতিজাকে পেয়ে, তারপরে আমার বড় ভাই, আমার ভাবিকে এবং আমার ভাতিজিকে পেয়ে আমরা তাদেরকে উদ্ধার করে নৌকা নিয়ে অনেক কষ্ট করে চলে আসছি। নিজের ভাই ভাবি আর স্বজনদের মৃত্যুর খবর এভাবেই বর্ণনা করছিলেন রাঙামাটির রানীনগরের এই যুবক। দুদিন আগেও যেখানে ছিল ঘরবাড়ি, সেখানে এখন ধসে পড়া মাটির স্তূপ। মানুষের হাসি খুশি মুখ নেই, সেই জায়গা দখল করে নিয়েছে লাশের মিছিল। মা বাপ ভাই বোন 4 জন ছিল, এখন একজনও কেউ নেই। আমি এখন একা। একদম সকালে ভোরের মধ্যে একজন আমাদেরকে খবর বলছে, আমরা সবাই চলে গেছি এখানে, বুঝছেন। আমরা এর থেকে আর কিছু বলতে পারবো না। অনেক কষ্ট করে ওদেরকে উদ্ধার করছি। আর একটা মেয়ে, আমার চাচা শাশুড় আর একটা মেয়ে আছে, এটা আর কেউ নেই আমাদের। এই এলাকায় এখনো খোঁজ মিলছে না অনেকের। নিখোঁজদের ছবি নিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এখানকার বাতাস। আর গুমুন মাঝে ববুয়া বিয়াকুন গুমুন মাঝে আর এরই মধ্যে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে দুর্গম পাহাড়ে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো নিয়েও আছে সংশয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এত ভয়ঙ্কর পাহাড়ি ঢল, সাথে ভূমিধস আর দেখেনি রাঙ্গুনিয়ার মানুষ। শুধু ধস নয়, 23টি প্রাণী কেড়ে নেয়নি এই ধস, ছিন্ন ভিন্ন করেছে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা। পৌঁছায়নি ত্রাণ, নেই সরকারি সহযোগিতাও। রাঙ্গুনিয়ার দুর্যোগপূর্ণ প্রত্যন্ত এলাকাগুলোতে সরেজমিন ঘুরে দেখেছেন সহকর্মী রামিম হাসান। তার প্রতিবেদনে বিস্তারিত দেখব সেখানকার চিত্র। ক্যামেরায় ছিলেন শেখ জালাল। ঢলের পানি নেমে গেছে আরো আগে, কিন্তু ক্ষত এখনো দৃশ্যমান। ওলটপালট করে দিয়ে গেছে সবকিছু। অনভ্যস্ত মানুষগুলো তখনও ব্যস্ত আগের অবস্থায় ফিরে যেতে। আশপাশে কোনো ডোবা নেই, কিন্তু রাস্তা ভর্তি কচুরিপানা। এখানে আর যে খোসড়ি ফেনাগুলো আসছে, ওগুলো বাইরে থেকে আসছে, বাইরে পানি সাপ দিছে, বাইরে পানি থেকে খোসড়ি ফেনাগুলো আসছে, খোসড়ি ফেনা বাসায় আসছে সবগুলো। গাড়ি নিয়ে আর পথ পেরোনো যায় না, অগত্যা পায়ে হেঁটে সামনের দিকে যাচ্ছে। রাঙ্গুনিয়ার রানীরহাট থেকে 10 কিলোমিটার পশ্চিমে পাহাড়ে ঘেরা ছোট্ট এই এলাকার নাম বোগাবিল। গত দুদিনে ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার সাথে পরিচিত হয়েছে এই এলাকার মানুষ। 3 দিনেতে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে এরকম আমার বয়স 55 বছর। এই 55 বছর ধরে আমি এখানে কোনো সময় এরকম পানি দেখিনি। গ্রামের মেঠো পথে কাদা পানি পেরিয়ে সামনে এগোনোর একটা কারণ রয়েছে। জানা গেছে সামনের জঙ্গল এলাকায় 2টি পরিবারের 4 জন করে 8 জন মানুষ পাহাড় ধসে মাটি চাপা পড়ে মারা গেছে, যাদের দাফনের জন্য পরিবারের একজনকেও ছাড় দেয়নি নিষ্ঠুর পাহাড়।
বগারবিল থেকে প্রায় 1.5 ঘন্টা পথ পায়ে হাঁটার পরে আমরা এই জায়গাটিতে এসে পৌঁছেছি এবং আমরা যেটি জানতে পেরেছি এই সেই এলাকা এবং এই জায়গাটিতেই সেই দুর্ঘটনাটি ঘটেছে যেখানে একই পরিবারের 4 জন মারা গেছে। আপনারা অবস্থাটি দেখতে পাচ্ছেন, এখানে দেখেই বোঝা যাচ্ছে যে ধ্বংসাবশেষ দেখে বোঝা যাচ্ছে যে কত বড় ভয়ানক একটি ঘটনা এখানে ঘটেছে এবং উপরে যে পাহাড়টি দেখা যাচ্ছে সেখান থেকে আসলে মাটি ধসে এখানে যে 4 জন নিহতের ঘটনা সেটি ঘটেছে বলে মনে হচ্ছে এবং এখনো পর্যন্ত এই জায়গার যে ধ্বংসাবশেষ সেগুলো সরিয়ে ফেলা হয়নি এবং সেই পরিবারের কেউই বেঁচে নেই। এখানকার যারা স্থানীয়রা রয়েছেন, প্রতিবেশীরা রয়েছেন, তাদের সহযোগিতায় মূলত এই ভিটেবাড়ির যেই ধ্বংসাবশেষ সেগুলোকে অপসারণ করা হচ্ছে। আসার পর দেখতেছি এখানে কেউ নেই, ঘর বাড়ি সবগুলো মাটির নিচে পড়ে গেছে। লাশগুলো অনেক কষ্ট করে মানে মানুষের এলাকার সব মানুষ প্রায় 400-500 মানুষ এসে মানে মাটি খুঁড়ে তারপরে লাশগুলো এখান থেকে উদ্ধার করা হয়েছে আর কি। একই ঝুঁকিতে রয়েছে আশপাশের পাহাড়ের নিচে থাকা আরো অনেক ঘর। ভয়ের বিষয় আছে, এখন আমি পরিকল্পনা করতে আছি, এখন আমি কোথায় যাব কোথায় থাকবো সেটা আমি পরিকল্পনা করতে আছি আর কি। রাঙ্গুনিয়ার পাহাড় ধসে মৃত 23 জনের মধ্যে এই ইসাপুর আর রাজানগরেই মারা গেছেন 22 জন। রামিম হাসান, নিউজ 24, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। এদিকে পাহাড় ধসে রাঙ্গামাটির মানিকছড়িতে 2 কর্মকর্তা সহ নিহত 4 সেনা সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জোহর ঢাকায় সেনাকুঞ্জ মসজিদে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। নিহতরা হলেন মেজর মোহাম্মদ মাহফুজুল হক, ক্যাপ্টেন মোহাম্মদ তানভীর সালাম শান্ত, কর্পোরাল মোহাম্মদ আজিজুল হক ও সৈনিক মোহাম্মদ শাহিন আলম। জানাজায় 3 বাহিনীর প্রধান সহ নিহতদের পরিবারের সদস্যরা অংশ নেন। জানাজার আগে দেশের প্রাণ দেয়া সদস্যদের কর্মজীবনের বিভিন্ন অবদানের কথা পড়ে শোনানো হয়। এ সময় নিহতদের পরিবারের পক্ষ থেকে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়। এর আগে সকালে হেলিকপ্টারে করে তাদের মরদেহ ঢাকায় আনা হয়। এদিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, চট্টগ্রাম ও 3 পার্বত্য জেলায় পাহাড় ধসে আহতদের দ্রুত জরুরি সুচিকিৎসা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে 483টি মেডিকেল টিম কাজ করছে। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাহাড় ধসে আহতদের দ্রুত জরুরি চিকিৎসা নিশ্চিত করতে 24 ঘন্টা তৎপর থাকার জন্য সব হাসপাতাল এবং চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওই অঞ্চলে স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। আমাদের দিক থেকে, আমাদের মন্ত্রণালয় থেকে যা যা করণীয় আমরা করছি ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি এই আহত মানুষকে আমরা সুস্থ করতে পারবো, তাদের অনেকে জীবন বাঁচতে পারবো ইনশাল্লাহ। তাদেরকে অনেকে সরানো যায়নি, যারা চলে গেছে তারা হয়তো বেঁচে গেছে, কিন্তু যারা ছিল ওখানে তারা হয়তো মানুষের প্রস্তুত ছিল না যে এই ধরনের ঘটনা করতে পারে। আমি বলেছি যে আমাদের মেডিকেল টিম প্রায় 400 মেডিকেল টিম কাজ করছে। চট্টগ্রামে পাহাড় ধসে আহতদের সুচিকিৎসার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ দাবি জানান। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এই ইফতার মাহফিলে চট্টগ্রামে পাহাড় ধসে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপি চেয়ারপারসন। চট্টগ্রামে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল সেই জন্য আমরা গভীরভাবে দুঃখিত, মর্মাহত, এবং ইতিমধ্যেই আমরা চেষ্টা করছি আমাদের টিম পাঠানোর জন্য, কিন্তু সেখানে এখনো ঠিক সেই জায়গায় যাওয়ার মতো পরিবেশ নেই। সেখানে বহু লোক মারা গেছে, সেনাবাহিনীর লোক মারা গেছে, সেই জন্য আমরা সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হচ্ছে তাদের যেন সুচিকিৎসা হয়, তাদের যেন ঠিকমতো উদ্ধার কার্য চালানো হয় সেখানে এখনো, সেই জন্য আমরা আমাদের এই দাবি জানাচ্ছি। ভূমিধস বিষয়ে আরো খবর থাকবে সংবাদের পর অংশে। এবার যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। শেষ পর্যন্ত বাড্ডা খিলক্ষেত এলাকার 1385 একর জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত থেকে সরে আসলো ভূমি মন্ত্রণালয়। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে ভূমিমন্ত্রী জানান, 15 লাখ মানুষের ক্ষতির বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ 57 বছর পর এমন ঐতিহাসিক সিদ্ধান্ত নিল ভূমি মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর আল মাহমুদ। রাজধানীর রামপুরা ব্রিজ থেকে বাড্ডা হয়ে খিলক্ষেত নিকুঞ্জ পর্যন্ত এলাকায় স্থায়ী বাসিন্দার সংখ্যা প্রায় 15 লাখ। এদের মধ্যে অনেকেই ব্যাংক ঋণের মাধ্যমে ওই এলাকায় গড়ে তুলেছেন
বহুতল আবাসিক কিংবা বাণিজ্যিক ভবন। কিন্তু হঠাৎ খবর আসে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে বাড্ডা ও ভাটারা হয়ে খিলক্ষেত পর্যন্ত এলাকার ৩৮৫ একর জমি অধিগ্রহণ করা হবে। এর ফলে ওই এলাকার শত শত বহুতল ভবন ভেঙে ফেলার শঙ্কা তৈরি হয়। অনেক প্রতিবাদ সমালোচনার অবশেষে অধিগ্রহণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই তথ্য জানান ভূমিমন্ত্রী। এই ব্যাপারে বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়েছে, মানুষের ভোগান্তির কথা আপনি বলেছেন, এটাও ঠিক, এবং এই ভোগান্তির থেকে মানুষ যাতে অব্যাহতি পায় তার জন্যে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত আপনারা কয়েকদিনের ভিতরে জানতে পারবেন। মন্ত্রী জানান, বুধবার সচিবালয়ে এ বিষয়ে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরই যুগান্তকারী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দ্রুত সময়ের মধ্যেই গেজেট আকারে প্রকাশ করা হবে। এটা দীর্ঘদিনের একটা বিষয়। এটা পাকিস্তান আমলে এই জমি অধিগ্রহণ হয়েছিল, দ্রুত সমাধান করার জন্য আমি চেষ্টা করছি এবং এটা হয়ে যাবে দ্রুত। গেজেট প্রকাশের পর ওই জমি থেকে নিয়মিত খাজনা আদায় করবে সরকার। রাজুক প্ল্যান পাস করে দিয়েছে। জুবাইর আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে অস্তিত্ব সংকটে পড়বে দেশের সংবাদপত্র, এমনটা আশঙ্কা করছেন গণমাধ্যম বিশ্লেষকরা। তারা বলছেন, উচ্চ হারের ভ্যাট আইন কার্যকর হলে বন্ধ হয়ে যেতে পারে অনেক সংবাদপত্র, আর চাকরির অনিশ্চয়তা পড়বেন অনেক সাংবাদিক কর্মকর্তা কর্মচারী। আরও জানাচ্ছেন মাফিয়া মুক্তা। 2017-18 অর্থ বছরে বাস্তবায়িত হতে যাওয়া নতুন ভ্যাট আইনে চরম সংকট তৈরি হচ্ছে দেশের সংবাদপত্র খাতে। কারণ সংবাদপত্রের কাগজ আমদানি থেকে শুরু করে কালার প্লেট ও কালি সহ অপরিহার্য বিভিন্ন পণ্যে বসতে যাচ্ছে ভ্যাট। অধিকাংশ ক্ষেত্রেই এবার থাকছে না রেয়াতের সুযোগ। সংবাদপত্র সংশ্লিষ্টদের আশঙ্কা, ভ্যাটের মার প্যাচে আর্থিক সংকটই নয়, সংবাদপত্র শিল্প অস্তিত্ব সংকটেও পড়বে। আয় থেকে ব্যয় নির্বাহ করতে পারে না, তখন ওই কাগজগুলি বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে সাংবাদিকরা বেকার হবে, কর্মচারীরা বেকার হবে। আমরা যারা উদ্বুদ্ধ করি, প্রতিদিন মানুষকে সচেতন করি, উৎপাদনের সমস্যাগুলো বলি, বিশ্ববাজারের সমস্যা তুলে ধরি, সুবিধা কোথায় কোথায় আছে আমরা মানুষকে জানাই। এখন আমরাই যদি পঙ্গু হয়ে যাই, আমরাই যদি আঘাতপ্রাপ্ত হই। গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন, নানা সংকটে জর্জরিত সংবাদপত্র শিল্পে উচ্চহারের ভ্যাটের বোঝা একদিকে পত্রিকা প্রকাশের খরচ বাড়াবে আর অন্যদিকে কমাবে বিক্রি। আর এতে সংবাদপত্র বন্ধ হয়ে যাওয়া, ছাঁটাই সহ এ শিল্পের সাথে জড়িতদের কাজ হারানোর ঝুঁকি বাড়বে। যে করের যে বিষয়টি, এটি একটি অরুচিশীল একটি প্রস্তাব। ব্যয় হ্রাস করার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়ার চেষ্টা করবেন, হয়তো বেতন বাড়াবেন না, কোথাও কোথাও বেতন কমানোর চেষ্টা করবেন। সংবাদপত্রের নিউজ প্রিন্ট আমদানিতে 5% শুল্ক ছাড়াও দিতে হবে 15% ভ্যাট। কালিতে রয়েছে 62% কর, তার সাথে প্রিন্টিং প্লেটে সব কর মিলিয়ে 7%, আর প্রিন্টিং কেমিক্যালে 5% সহ মোট কর 35% রয়েছে। তাই অর্থনীতিবিদরা মনে করছেন, নতুন ভ্যাট আইন শুধু সংবাদপত্রই নয়, এর সাথে সংশ্লিষ্ট খাতগুলোকেও বিপাকে ফেলবে। শুল্কর মাধ্যমে যে রাজস্ব আহরণ হচ্ছে, এটা কিন্তু আলটিমেটলি ভোক্তারা কিন্তু এটা দেয়, কিন্তু ভোক্তাদের সঙ্গে আলোচনা একেবারেই হয় না। দক্ষিণ এশিয়ার কোনো দেশে সংবাদপত্র উচ্চ হারে ভ্যাট ও শুল্ক কর আরোপের নজির নেই। এমনকি প্রতিবেশী দেশ ভারতেও সংবাদপত্রের কাগজ আমদানিতে কোনো শুল্ক কর নেই। মাফিয়া মুক্তা, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ সহযোগিতার রূপরেখা চূড়ান্ত করতে স্টকহোমে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 দিনের সফরে সই হবে 2 দেশের ব্যবসায়ীদের একাধিক চুক্তি। সুইডেন থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধান সফর করছেন সুইডেনের রাজধানী স্টকহোম। এই সফরে সুইডিশ রাজা এবং সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া উপপ্রধানমন্ত্রী সহ সরকারের শীর্ষ নেতা ও সুইডিশ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই সফরে ব্যবসা বাণিজ্য সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে 2 দেশের সহযোগিতা বাড়বে বলে আশা করছেন বাংলাদেশি রাষ্ট্রদূত। বলছেন, সুইডেনের কাছে বিদ্যুৎ খাতে সহযোগিতা চাইবে বাংলাদেশ। যেসব জায়গাতে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, শুধু ওই বিষয়গুলোর উপরেই বেশি গুরুত্ব দেওয়া হবে। সেখানে শিপ বিল্ডিং, শিপ ডিসমেন্টলিং, যেটা শিপ ব্রেকিং যেটাকে আমরা বলি, উন্নত প্রযুক্তির মাধ্যমে কিভাবে করা যেতে পারে,
সেই সব বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। পাওয়ার সেক্টরের কথা আমরা বলেছি, এখানে সম্ভব অনেক কিছু করা। ভিজিটের পরে দুই দেশের মধ্যে একটা যৌথ ইশতিহার করা হবে, প্রকাশ করা হবে, যেটাতে দুই দেশের দুই প্রধানমন্ত্রীর আলোচনার যে ফলাফল সেটি প্রতিফলিত হবে এবং ভবিষ্যতে কিভাবে দুই দেশের সম্পর্ককে আরও বেশি গতিশীল করা যায়, আরও বেশি বেগবান করা যায়, সেটির একটি দিক নির্দেশনা থাকবে। প্রধানমন্ত্রীর এই সফরে দলীয় নেতাকর্মী ছাড়াও আশাবাদী প্রবাসী বাংলাদেশিরা। এমনি আগে যেরকম বলেছি যে আমাদের বাঙালি প্রবাসীদের জন্য ওয়ান স্টপ সার্ভিসের দরকার আছে, এবং তেমনিভাবে আমরাও চাইবো যে যাতে কিনা এই নির্বাচনে আমরা সবাই যেন অংশগ্রহণ করে সাহায্য সহযোগিতা করতে পারি। প্রধানমন্ত্রীর এই সফর সুইডেন বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন সহ প্রবাসীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা। গার্মেন্টস খাতে বাংলাদেশের মোট রপ্তানির 10 ভাগ হয় সুইডেনে। বাংলাদেশ চায় রপ্তানির পরিমাণ আরও বাড়াতে। পাশাপাশি বিদ্যুৎ, অবকাঠামো এবং তথ্য প্রযুক্তি খাতে সুইডেনের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র আরও বাড়াতে চায় বাংলাদেশ। আর এইসব বিষয়ই উঠে আসবে প্রধানমন্ত্রীর এই সুইডেন সফরে। শাহ আলী জয়, নিউজ 24, স্টকহোম, সুইডেন। নিউজ 24 সংবাদের পর্যায়ে নিচ্ছে বিরতি। ফিরব শিগগিরই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। আবারও পাহাড় ধসের খবর। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বুধবার সকালে ঢাকা থেকে রাঙ্গুনিয়া যান মন্ত্রী। এ সময় ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি দুর্গত এলাকার জন্য ত্রাণ পৌঁছানোর ব্যাপারেও স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেন তিনি। এছাড়া ত্রাণ বিতরণে কোনো অনিয়ম হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন ত্রাণমন্ত্রী। দুর্গত এলাকায় কাজ করছে 483টি মেডিকেল টিম। আহতদের চিকিৎসার ব্যবস্থা করছে সরকার। দুস্থ মানুষের পাশে দাঁড়াবার আমাদের পবিত্র দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা পালন করে যাব। এতে কোনো ঘাটতি নেই, কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে যদি কোনো রকম টাল বানা হয়, দুর্নীতি হয়, কোনো রকম অভিযোগ আসে, তার জিরো টলারেন্স, তাকে ছাড় দেওয়া হবে না, এই কথা নিশ্চিত করতে পারি। পাহাড় ধসে অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধে জিও টেক্সটাইল র্যাপ অ্যারাউন্ড নামের বিশেষ পদ্ধতিতে বাঁধ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা জানালেন, এই পদ্ধতিতে বাঁধ দিয়ে পৃথিবীর অনেক দেশেরই পাহাড় ধস কমানো গেছে। আর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ জানালেন, 5টি বিষয় আমলে নিলে পাহাড় ধস কমানো সম্ভব। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। পাহাড় ধস, মানুষ মারা যাচ্ছে প্রতি বছর। প্রশাসন বলছে পাহাড়ে ধস নামবে এমন পূর্বাভাস পৌঁছে দেওয়া হয়েছিল আগেভাগেই, কিন্তু দুর্গম এলাকার বাসিন্দারা বাড়ি ছাড়েননি। সম্পদ রক্ষা করতে থেকে যাওয়াদের মধ্যে বিপদে পড়েছেন অনেকে, কেউ কেউ মারাও গেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, 5টি বিষয়কে আমলে নিলে কমবে পাহাড় ধস। যে পাহাড়ের মধ্যে যারা ঝুঁকিপূর্ণ অবস্থানে বসবাস করে, তাদেরকে কম্পারেটিভলি কম ঝুঁকিপূর্ণ জায়গায় যদি সরিয়ে নেওয়া যায় একটা। দ্বিতীয়ত হচ্ছে যে পাহাড় কাটা একদম কমপ্লিটলি বন্ধ করতে হবে। থার্ড হচ্ছে গাছপালা পাহাড়ের পাদদেশে এবং পাহাড়ের মধ্যে লাগাতে হবে। ফোর্থ হচ্ছে পাহাড় থেকে পানি নামার জন্য ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থা করতে হবে। এছাড়াও তিনি পাহাড়ের পাদদেশে বাঁধ দেওয়ার সুপারিশ করেন। বিভিন্ন দেশে এমন বাঁধ দিয়ে কমানো হয় পাহাড় ধস। বাংলাদেশেও এই অভিজ্ঞতা আছে পানি উন্নয়ন বোর্ডের। পানিতে এমন উন্নত বাঁধ দেওয়া হয়েছে। বুয়েটে এই বিশেষ বাঁধ নিয়ে গবেষণা চলছে বলে জানালেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মেহেদি আহমেদ আনসারি। বলেন, জিও টেক্সটাইল র্যাপ অ্যারাউন্ড পদ্ধতির এই বাঁধ কেবল ভারী বৃষ্টিতেই না, ভূমিকম্পেও পাহাড় ধস কমাতে পারে। আমরা মোটামুটি জিও টেক্সটাইলের ভিতরে বালুকে দিয়ে সেটাকে র্যাপ করে 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 আমরা কিন্তু 10 মিটার পর্যন্ত উঁচু পাহাড়ের মতো অংশ তৈরি করতে। আমরা যেটা এখানে বলছি যে পাহাড়ের যে অংশটা আমরা মাটি কাটছি, সেই অংশটা সামনের যে অংশটা আছে সেটাকে র্যাপ করে আমরা যদি জিও টেক্সটাইল দিয়ে লেয়ার করি এবং মাটির সাথে কানেক্ট করে দিতে পারি, বৃষ্টিপাতের ফলে যে ল্যান্ডস্লাইড সেটা থেকেও, ভূমিধস থেকে রক্ষা করবে আমাদের। ঠিক একইভাবে আমাদের যদি ভূমিকম্প আসে, আমাদের ভূমিধস এবং ভূমিকম্প দুইটা হাত থেকেই কিন্তু আমাদের মানুষকে রক্ষা করবে, আমাদের রাস্তাকে রক্ষা করবে, আমাদের রেল লাইনকে রক্ষা করবে, আমাদের বসত বাড়িকে রক্ষা করবে।
সাধারণ মানুষকে সচেতন করার কথাও বলেন বিশেষজ্ঞরা। তাহলেই একদিকে যেমন কমবে পাহাড় ধস, অন্যদিকে অকালে ঝরে যাবে না শত শত প্রাণ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সাগর উত্তাল থাকায় আবারও দেশের 4টি সমুদ্র বন্দর ও সংলগ্ন এলাকায় 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপের প্রভাবে সারা দেশে প্রচুর বৃষ্টিপাতের 2 দিন পর বঙ্গোপসাগরে আবারও গভীর সঞ্চারণশীল মেঘ দেখা দেয়। দমকা ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনায় সতর্কতার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার সহ ছোট ছোট নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে। সতর্কতায় থাকা সমুদ্র বন্দরগুলো হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা। সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং সিস্টেম চালুর জন্য বৃহস্পতিবার রাত 8টা থেকে শুক্রবার দুপুর 2টা পর্যন্ত সারা দেশে মোবাইল সিম বিক্রি বন্ধ থাকবে। বুধবার সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এই তথ্য জানান। তিনি আরও বলেন, সিম নিবন্ধনের ক্ষেত্রে নতুন এ পদ্ধতি চালু হলে গ্রাহক কোনো সিম কিনতে চাইলে তার তথ্য বিটিআরসিতে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। পরবর্তীতে বিটিআরসি গ্রাহকের জাতীয় পরিচয়পত্র যাচাই করে গ্রাহকের সিম ক্রয়ের বিষয়টি অনুমোদন করবে। এরপরই কেবল সিম কেনা যাবে। নতুন এই পদ্ধতি চালু হলে গ্রাহক হয়রানি কমার পাশাপাশি একটি ভোটার আইডি থেকে কতটি সিম বিক্রি হচ্ছে তা সহজে জানা যাবে বলে জানান সংবাদ সম্মেলনে। সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম আপডেট করবার জন্য এই সময়টুকুর মধ্যে সিম বিক্রি এই কয়েক ঘন্টায় বন্ধ থাকবে। এর মাধ্যমে আমরা আসলে আমাদের বহুল প্রতীক্ষিত একটি কঠিন এবং জটিল কাজ আমরা শেষ করতে সক্ষম হলাম। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ব্যাংক গ্রাহকদের উপর আরোপিত আবগারি শুল্কের হার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বুধবার সচিবালয়ে মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে একথা বলেন অর্থমন্ত্রী। গত 1 জুন অর্থমন্ত্রী ঘোষিত বাজেটে ব্যাংক গ্রাহকদের উপর বাড়তি হারে আবগারি শুল্ক আদায়ের প্রস্তাব করার পর থেকেই এ নিয়ে সব মহলেই ব্যাপক আলোচনা হয়। আবগারি বলেন আর যাই বলেন, দিস ইজ দেয়ার ফ্রম ইটার্নাল পিরিয়ড, ইটার্নাল, নতুন এটা কিছুই না। এখন অবশ্য কথা বলতে শুরু করেছেন যে রেট বাড়ছে। প্রথমে তো মনে হলো যখন আপনারা চিৎকার করতে শুরু করলেন যে এটা যেন নতুন একটা কিন্তু জিনিস হয়েছে, নাথিং নিউ। সো ইট ইজ রিয়েলি এ কোয়েশ্চেন অফ ইনক্রিজ রেটস। সুতরাং তফাৎ যদি কিছু হয়, রেটে কিছু তফাৎ হবে, দ্যাটস অল। ইট উইল বি দেয়ার। এটা রেট ফেট এইসব চিন্তা করতে, দিস ইজ বাজেট প্রস্তাব। আগেই বলেছি যে অ্যাসেম্বলিতে ডিসকাসড হবে। চট্টগ্রামের আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে বসুন্ধরা এলপি গ্যাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস মীর টি.আই. ফারুক রিজভী। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের ডিভিশনাল সেলস ম্যানেজার সহ বসুন্ধরা সিমেন্টের কর্মকর্তা, পরিবেশক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার একটি কনভেনশন সেন্টারে এই ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্টের উইং হেড সেলস পলাশ আক্তার। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের ডিলার ও মেসার্স আশুরা ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল আউয়াল। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এরিয়া ম্যানেজার সহ রূপগঞ্জ ও ২৫০০ উপজেলার বসুন্ধরা সিমেন্টের ডিস্ট্রিবিউটর ও রিটেলাররা। নিউজ 24 সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আবারও বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পশ্চিম লন্ডনের বহুতল ভবনের ভয়াবহ আগুন।
এ পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 74 জন। এর মধ্যে 20 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ওই ভবনের 5 সদস্যের একটি বাঙালি পরিবারের কোনো সন্ধান মিলছে না। দুর্ঘটনার পরপরই লন্ডন পাতাল রেলের হ্যামারস্মিথ এবং সিটি ও সার্কেল লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্তারিত নাহিদ জিহানের প্রতিবেদনে। বুধবার স্থানীয় সময় মঙ্গলবার রাত 1:15টার দিকে ল্যানচেস্টারের ল্যাটিমার রোডের গ্র্যান্ডফেল টাওয়ার নামের আবাসিক এ ভবনটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পাল্টে যায় সেখানকার চিরচেনা দৃশ্য। দাউ দাউ করে জ্বলতে থাকে 27 তলা ভবনটি। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবন থেকে ধ্বংসাবশেষ পড়তে দেখেছেন তারা। বড় বিস্ফোরণ ও কাঁচ ভাঙার শব্দ পেয়েছেন অনেকে। আমি হঠাৎ ঘুম থেকে উঠে আগুন দেখে নেমে গিয়েছি। অনেকে আটকা পড়ে আছে নিশ্চিত। আমি কি করব বুঝতে পারছিলাম না। একবার মনে হয়েছিল সাহায্য করা দরকার, পরে মনে হলো আমি কিভাবে সাহায্য করব। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 40টি ইউনিট ও প্রায় 200 দমকল কর্মী। এই দুর্ঘটনায় এ পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দমকল বাহিনী। আহত হয়েছে প্রায় 70 জনেরও বেশি মানুষ, যাদের মধ্যে 20 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। আরও বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছে। প্রধানমন্ত্রী থেরেসা মে এক বিবৃতিতে জানান, এ দুর্ঘটনায় তিনি ভীষণভাবে মর্মাহত। আর ভয়াবহ গুরুতর বলে উল্লেখ করে লন্ডনের মেয়র সাদিক খান এ দুর্ঘটনার সুস্পষ্ট জবাবদিহিতা দাবি করেন। এ ধরনের দুর্ঘটনার পেছনে অবশ্যই যুক্তিসঙ্গত কোনো কারণ আছে। আমি ভবন কর্তৃপক্ষের কাছে এর সুস্পষ্ট জবাবদিহিতা দাবি করছি। এদিকে আগুনের কারণে লন্ডন পাতাল রেলের হ্যামারস্মিথ এবং সিটি ও সার্কেল লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। আশপাশের এলাকাগুলোতে নেওয়া হয়েছে বিশেষ সতর্ক ব্যবস্থা। নাহিদ জিহান, নিউজ 24। এ বিষয়ে সবশেষ খবর জানাতে লন্ডন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুম মাসুম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাসুম, আপনার কাছে দুটো বিষয় মূলত জানতে চাই। একটি হচ্ছে যে কি এই আগুন লাগার কারণ কি এবং কত সময় লাগতে পারে এই আগুন নিয়ন্ত্রণে আনতে। আরেকটি বিষয় হচ্ছে যে কি আমরা জানি 5 সদস্যের একটি বাঙালি পরিবারের নিখোঁজ রয়েছে। তো এখনো পর্যন্ত সেই পরিবারের পরিচয় কিংবা তাদের নিখোঁজ সন্ধান সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আপনারা যখন রিপোর্টটি আসলে যে রিপোর্টটি এখন দেখিয়েছেন, সেই রিপোর্টটি তৈরি করা পর্যন্ত হয়তো 6 জন ছিল নিহতের পরিমাণ, কিন্তু সর্বশেষ সংবাদ হচ্ছে যে আসলে এখন পর্যন্ত 12 জনের নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে এবং 70 জন এখন পর্যন্ত আহত রয়েছেন। বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে 20 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং লন্ডন মেট্রোপলিটন পুলিশের কমান্ডার বলছেন যে আসলে এই সংখ্যা কততে গিয়ে দাঁড়াবে তারা কিন্তু এখনো জানেন না, কারণ এখন পর্যন্ত তারা বিল্ডিং এর ভিতরে অ্যাক্সেস নিতে পারেননি। আপনি যে বলছিলেন যে এটি কারণটা কি, আসলে যেটি জানা গেছে সেটি হচ্ছে যে কিছুদিন আগেই এই বিল্ডিং এ একটি বড় ধরনের রিপেয়ারমেন্টের কাজ হয়েছে এবং তখন তাপ নিয়ন্ত্রণের জন্য একটি সিস্টেম তারা বসিয়েছিল, যেটা গরমকালে ঘরকে একটু ঠান্ডা রাখে এবং ঠান্ডার সময় ঘরকে একটু গরম রাখে। এই ধরনের একটি ডিভাইস থেকে আসলে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এবং বাংলাদেশে যে পরিবার সম্পর্কে আপনি বলছিলেন যে 5 সদস্যের একটি পরিবার সেখানে নিখোঁজ রয়েছেন, এই খবরটি ইতিমধ্যেই বাংলা মিডিয়ার বিভিন্ন সংবাদপত্রে এসেছে। তারা জানা গেছে যে তারা আসলে মৌলভীবাজার জেলার মানে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার একটি পরিবার, তারা এখানে বসবাস করতেন এবং 1 বছর আগে তারা এই বিল্ডিংয়ে তারা এখানে উঠেন বসবাসের জন্য। এবং যে পরিবারের একজন কলিগ আমাদেরকে জানিয়েছেন, শাহ রাসেল নামে একজন, যে তারা একসাথে পিসি ওয়ার্ল্ডে কাজ করতেন টোটেনহাম হেইলে, মানে একটি কম্পিউটারের দোকানে। এখন পর্যন্ত এই পরিবারের কোনো সংবাদ পাওয়া যায়নি। এই পরিবারের যে তাদের কাজিন ব্রাদার একজন বলছিলেন যে রাত্রে 2:30টার দিকে সর্বশেষ তাদের সাথে যোগাযোগ হয়েছিল এবং সেই যোগাযোগে তারা জেনেছেন যে তারা বাথরুমের মধ্যে আটকা ছিলেন এবং বাঁচার সম্ভাবনা খুবই কম। এবং এরপর থেকে আসলে সেই পরিবারের সাথে তাদের আত্মীয় স্বজনের এখন পর্যন্ত কোনো যোগাযোগ স্থাপন হয়নি। তো এই হচ্ছে এখন পর্যন্ত এখানে সর্বশেষ আপডেট। তবে প্রায় 18 ঘন্টা চলছে এখন পর্যন্ত আসলে ফায়ার ব্রিগেড আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও তারা এখন পর্যন্ত বিল্ডিং এ অ্যাক্সেস নিতে পারেনি, ভিতরে ঢুকতে পারেনি। তাই আসলে এখন পর্যন্ত জানা যাচ্ছে না যে আসলে নিহতর পরিমাণ কতটুকু। তবে এই বিল্ডিং এ 27 তলার মধ্যে 120টি ফ্ল্যাট রয়েছে এবং 120টি ফ্ল্যাটে 120টি পরিবার
রয়েছেন। তো এখন পর্যন্ত আসলে তবে এই নিহতর পরিমাণ আসলে আগামী কালকের মধ্যে আসলে একটি পুরোপুরি একটি চিত্র পাওয়া যাবে আসলে কি পরিমাণ মানুষ এখানে নিহত হয়েছেন বা ফাইনালি এটি কততে গিয়ে দাঁড়াবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে লন্ডন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আসম ও মাসুম, জানাচ্ছিলেন গ্রেনফিল্ড টাওয়ার নামে লন্ডনের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের সবশেষ খবর। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শীর্ষ রিপাবলিকান রাজনীতিবিদ স্টিভ স্কেলিস এক বন্দুকধারীর হামলায় গুরুতর আহত হয়েছেন। বুধবার বেসবল প্র্যাকটিসের সময় এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় মার্কিন প্রতিনিধি পরিষদের মেজরিটি হুইপ স্টিভ স্কেলিস সহ আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ ব্রুকস সিএনএনকে বলেছেন, বন্দুকধারী খুব সম্ভবত একজন শ্বেতাঙ্গ পুরুষ। বন্দুকধারী রাইফেল থেকে 10 থেকে 12 রাউন্ড গুলির আওয়াজ শুনেছেন তিনি। এরপর নিরাপত্তা কর্মীরা পাল্টা গুলি ছোঁড়ে। ভার্জিনিয়ার ওই বেসবল ফিল্ডে রিপাবলিক ও ডেমোক্রেটিকদের মাঝে অনুষ্ঠেয় বেসবল ম্যাচের প্রস্তুতি উপলক্ষে রিপাবলিকান টিমের 20 থেকে 25 জন সদস্য প্র্যাকটিস করছিল। এই ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভীষণভাবে মর্মাহত হয়েছেন। এবার নিউজ 24 স্পোর্টস। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। ফাইনাল নিশ্চিত করল পাকিস্তান। ইংল্যান্ডের দেয়া 212 রানের লক্ষ্যে 8 উইকেট হাতে রেখে টপকে যায় আজহার আলীর দল। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সের শুরুতে ব্যাট করতে নেমে ব্যক্তিগত 13 রান করে ফেরেন অ্যালেক্স হেলস। দ্বিতীয় উইকেটে ভেয়ারস্টো রুট মিলে 46 রানের জুটি গড়েন। জো রুটের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ 46 রান। এরপর বেন স্টোকসের 34 আর মর্গানের 33 ছাড়া বাকি সব ব্যাটসম্যানরা হয়েছেন হাতছাড়া। শেষ পর্যন্ত এক নির্ধারিত ওভারের 1 বল আগেই ইংল্যান্ড অল আউট হয় 211 রানে। জবাবে ব্যাট করতে নেমে 118 রানের জুটি করেন ফাখার জামান ও আজহার আলী। দুজনেই পূরণ করেন অর্ধশতক। বাবর আজমকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছেন হাফিজ। নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে 144, বিদ্যুৎহীন রাঙামাটি, 6টি তদন্ত কমিটি গঠন। ভূমি মন্ত্রণালয়ের যুগান্তকারী সিদ্ধান্ত, অধিগ্রহণ হচ্ছে না রাজধানীর 1385 একর জমি। ভ্যাটের খড়গে দেশের সংবাদপত্র, নতুন আইন কার্যকর হলে বাড়বে বেকারত্বের সংখ্যা। নিয়ন্ত্রণে আসেনি লন্ডনে বহুতল ভবনের আগুন, নিহত 6, আহত 70, নিখোঁজ বাঙালি পরিবার। এবং প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেল পাকিস্তান, বড় ব্যবধানে হারল ইংল্যান্ড। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্তই। এরপর দেখবেন নিউজ 24 বিনোদন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।